বাংলাদেশের আমি মনে করি কৃষি বিশ্ববিদ্যালয়ে আমরা যারা শিক্ষার্থীরা আছি, আমাদের যে চিন্তা, আমাদের যে সম্ভাবনা, আমাদের যে ইনোভেশন, সেটাকে যদি আমরা ঠিকমতো কাজে লাগাতে পারি, তাহলে বাংলাদেশের মধ্যে 10টা বাংলাদেশ চালানো যাবে ইনশাআল্লাহ। কিন্তু বাংলাদেশ আমরা কেন পারছি না? কারণ আমাদের এই কৃষি সেক্টরকে যেভাবে আমাদের কাজে লাগানো দরকার, এখানকার শিক্ষার্থীদেরকে যেভাবে তৈরি করা দরকার, সেটা না পারার কারণে আমাদের যেভাবে গ্রোথ হওয়া দরকার ছিল, আমাদের যেভাবে এগিয়ে যাওয়া দরকার ছিল, সেটা আমরা পারি নাই। আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেরও দেখি, তাদের যে অগ্রগতি অ্যাগ্রো ফার্মিংয়ে, অথবা যদি চায়না দেখি, ইভেন হচ্ছে ব্রাজিল, আমেরিকা, রাশিয়া, তাদের সায়েন্স টেকনোলজির পাশাপাশি অ্যাগ্রো ফার্মিংয়ে তাদের যে অবদান, সে অবদানের মাধ্যমে আজকে সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিচ্ছে। কিন্তু বাংলাদেশের মতো সম্ভাবনা কিন্তু তাদের নাই। আমাদের এই দেশের সুজলা সুফলা শস্য শ্যামলা, প্রত্যেকটা জায়গায় আমাদের রিসোর্স। আমি তার্কিতে গিয়েছিলাম, তার্কিতে যাওয়ার পরে ওইখানকার সমাজকে আমি বোঝার চেষ্টা করেছি, ওইখানকার ব্যবসায়ীদের সাথে আমি বসেছি। তো ওখানকার একজন ব্যবসায়ী আমাদের বাংলাদেশে ব্যবসা করে, এবং সে বলছিল, আমি তোমাদের দেশে ব্যবসা করছি আজকে 15 বছর ধরে, তোমাদের দেশে এত সম্ভাবনা, কিন্তু তোমরা কেন কাজ করো না, কেন তোমরা অ্যাগ্রো ফার্মিং করো না? সে বলছে, আমি তোমাদের এখানে ব্যবসা করছি, আমি না পারি আরবি, না পারি বাংলা, না পারি ইংরেজি, আমার ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে, এরপরও আমি তোমাদের দেশে ব্যবসা করে আমি আজকে আমার দেশের জন্য কন্ট্রিবিউশন করছি, তোমাদের দেশে কন্ট্রিবিউট করছি, এবং সারা বিশ্বের আমি আজকে অবদান রাখছি। তো তোমরা যদি ঠিকমতো তোমাদের অ্যাগ্রো ফার্মিংটা করতে পারো, তোমাদের দেশে যে সস্তায় লেবার পাওয়া যায়, শ্রমিক পাওয়া যায়, এবং তোমাদের দেশের মাটি যে উর্বর, সেটা যদি তোমরা ঠিকমতো কাজে লাগাতে পারো, তোমরা সারা বিশ্বে নেতৃত্ব দিতে পারবা। তো এখন এই নেতৃত্ব এবং এই যে আমাদের ইকোনমিকে যদি আমরা ডেভেলপ করতে চাই, আমাদের যে অ্যাগ্রো ফার্মিংয়ের মাধ্যমে আমরা সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিতে চাই, আমাদের ইকোনমি, আমাদের জিডিপি বাড়াতে চাই, তাহলে এইখানে আমরা যারা উপস্থিত আছি, প্রথম বর্ষে যে শিক্ষার্থীরা উপস্থিত আছে, আমাদেরকেই করতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? আমি বিশ্বাস করি এই যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, এরপরে হচ্ছে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, বাকৃবি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, এবং যে কৃষি বিশ্ববিদ্যালয়গুলো আছে সিলেটে, আমরা সবাই একসাথে যদি আমরা কাজ করতে পারি, এবং আমরা যদি আমাদের চিন্তা, আমাদের ইনোভেশন, আমাদের ক্রিয়েশনের মাধ্যমে আমরা যদি একটা যদি কৃষি বিপ্লব করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের আগামীর বাংলাদেশ অনেক সম্ভাবনার, এবং আমি বিশ্বাস করি আপনাদের পক্ষে সেটা সম্ভব। এবং এটা করার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করতে হবে। আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এটা খুবই দুর্ভাগ্যের। ব্রিটিশরা আমাদের উপর যে শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দিয়ে গিয়েছে, সেই শিক্ষা ব্যবস্থা এখনও থেকে গেছে। আমি যখন এসএসসিতে ছিলাম, তখন কৃষি শিক্ষা পড়ছিলাম। তো কৃষি শিক্ষা এটা জাস্ট হচ্ছে ওই দু একটা, মানে ওই যে হর্টিকালচার পার্ক, এরপরে হচ্ছে হেরিটেজ পার্ক, কোনো কিছু কখনো বোঝাই নাই, জাস্ট মুখস্থ করছি। তো এই ধরনের তো পার্ক করে আর মুখস্থ করে, ডেফিনেশন মুখস্থ করে তো কখনো এখান থেকে ভালো কিছু বের হবে না। তো আমাদের এই প্রত্যেকটা জায়গায়, আমরা মাদ্রাসায় যারা পড়াশোনা করে, দেখা যায় মাদ্রাসায় সে ক্লাস 2, 3, 4 থেকেই ইসিম কাকে বলে, ফেল কাকে বলে, হরফ কাকে বলে, আরবির ওই গ্রামারটাই সে পড়ে, অথবা ইংলিশের সেন্টেন্স কাকে বলে, ন্যারেশন কাকে বলে, শুধু কাকে বলে শিখে, কিন্তু কাকে বলে না শিখে কীভাবে প্রয়োগ করতে হবে, এটা আমাদের এই শিক্ষা ব্যবস্থায় শেখানো হয় না। তো আমাদের এই শিক্ষা ব্যবস্থা যে ব্রিটিশরা বলে গেছিল, আমাদের এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমাদের এই অঞ্চলের, তারা হচ্ছে রক্তে মাংসে হচ্ছে সে ভারতীয় হবে, কিন্তু তার চিন্তায় সে হবে সে একজন ব্রিটিশ, তার ওই চিন্তা ওর মধ্যে থেকে যাবে, এবং এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এই সমাজের কোনো পরিবর্তন হবে না। এবং আমাদের এই শিক্ষা ব্যবস্থার যে কাঠামো, আমাদের যতগুলো শিক্ষা কমিশন হয়েছে, এই সকল শিক্ষা কমিশনগুলো সেই হচ্ছে ভারতের প্রেসক্রিপশন হয়েছে। ভারতের একটা শ্যাডো এডুকেশন সিস্টেম আমাদের এই দেশের শিক্ষা ব্যবস্থা ছিল। আমাদের যতগুলো কমিশন হয়েছে, সেটা নূরখান শিক্ষা কমিশন বলেন, অথবা কুদরত কুদাই শিক্ষা কমিশন বলেন, কবির চৌধুরী শিক্ষা কমিশন বলেন, শামসুল হক শিক্ষা কমিশন বলেন, এই প্রত্যেকটা কমিশনগুলো আলটিমেটলি হচ্ছে ভারতের প্রেসক্রিপশন হয়েছে। যে কারণে আমাদের এখানকার যে সায়েন্টিফিক এডুকেশন সিস্টেম প্রমোট করা দরকার ছিল, সেটা হয়নি। একজন শিক্ষার্থী একই সাথে সে থিওলজিও জানবে, একই সাথে সে সায়েন্স, টেকনোলজি, ইনোভেশন, ক্রিয়েশনও জানবে, এবং এই দুইটা সমন্বয় না হওয়ার কারণে আমাদের এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হচ্ছে, কিন্তু এই শিক্ষিত হওয়ার পরে সে বেকার হচ্ছে, শিক্ষিত হওয়ার পরে সে নৈতিকভাবে অসৎ হচ্ছে। আমরা যদি দেখি, আমাদের 54 বছর যদি স্টাডি করি, অথবা বিগত ফেসিবাদী আমল যদি আমরা দেখি, আমাদের এখান থেকে শিক্ষিত হয়ে বড় বড় ক্যারিয়ার করেছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে, সরকারি আমলা হয়েছে, রাজনীতিবিদ হয়েছে, সমাজের বড় বড় জায়গায় গিয়েছে, কিন্তু সমাজের বড় বড় জায়গায় গিয়ে
তারা অসৎ হয়েছে, মানুষের ক্ষতি করেছে, রাষ্ট্রের ক্ষতি করেছে, রাষ্ট্র থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে। তো এই ধরনের শিক্ষা ব্যবস্থাকে আমরা চাই? আমরা চাই না। সুতরাং আমাদের একটা বৈপ্লবিক পরিবর্তন দরকার, এবং সেই বিপ্লবের জন্য, সে রেডিক্যাল চেঞ্জের জন্য জুলাই বিপ্লব আমাদের শহীদদের জীবন দিয়েছে। আমাদের প্রত্যেকটা জায়গায় আমাদের রাষ্ট্র সংস্কার করা দরকার, আমাদের শিক্ষা ব্যবস্থা সংস্কার দরকার, আমাদের কালচারাল জায়গায় সংস্কৃতি দরকার, আমাদের ইকোনমিক জায়গায় সংস্কার দরকার, প্রত্যেকটা জায়গায় আমাদের আমূল পরিবর্তন দরকার। এবং সবার আগে আমাদের এই শিক্ষা ব্যবস্থায় আমূল সংস্কার দরকার। এবং সেই জায়গা থেকে ইসলামী ছাত্র শিবিরের যে 5 দফা কর্মসূচি আছে, সেখানে 4 নম্বর দফায় হলো শিক্ষা সংস্কারের দাবিতে আন্দোলন সংগ্রাম জারি রাখা, শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনের সবসময় পাশে থাকা। ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকে সবসময় শিক্ষার্থীদের যৌক্তিক ন্যায্য আন্দোলনের পাশে ছিল। আজকের যে কোটা সংস্কার আন্দোলন, সেটা কিন্তু ইসলামী ছাত্র শিবিরই শুরু করেছিল। ইসলামী ছাত্র শিবির 1997 সালেই প্রথমে এই অন্যায্য কোটা ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন করেছিল। এরপরে 2007 সালে, 13 সালে, 14 সালে অসংখ্য আন্দোলন হয়েছিল, এবং 2018 সালে সে কোটা ব্যবস্থা বিলোপ করা হয়, এবং সর্বশেষ 24 সালে আবার চালু করা হয়। এবং এই কোটা সংস্কার আন্দোলন থেকে ফেসিবাদ বিরোধী আন্দোলন এবং খুনি হাসিনার পতন। তো এই অন্যায্য আন্দোলনের অন্যায্যতার বিরুদ্ধে এবং সকল জুলুমের বিরুদ্ধে ইসলামী ছাত্র শিবির তার প্রতিষ্ঠা লগ্ন থেকে আন্দোলন সংগ্রাম জারি রেখেছে। এবং ইতিমধ্যে ইসলামী ছাত্র শিবির 30 দফা সংস্কার প্রস্তাবনা জাতির কাছে পেশ করেছে। সেটা কি আপনারা জানেন? ইসলামী ছাত্র শিবির ওয়েবসাইটে গিয়ে আপনারা একটু দেখে নেবেন। শিক্ষা সংস্কারের দাবিতে ইসলামী ছাত্র শিবির 30 দফা সংস্কার প্রস্তাবনা দিয়েছে। এবং আমরা বিশ্বাস করি, আমরা সে আলোকে যদি আমাদের শিক্ষা ব্যবস্থার সংস্কার করতে পারি, তাহলে আমাদের এই বাংলাদেশ সারা বিশ্বে নেতৃত্ব দিবে ইনশাল্লাহ। বাংলাদেশের শিক্ষার্থীরা তারা যেখানে গিয়েছে, অক্সফোর্ডে গিয়েছে, কেমব্রিজে গিয়েছে, হার্ভার্ডে গিয়েছে, MIT-তে গিয়েছে, যেখানে গিয়েছে তারা ওইখানে সারা দেশ সেরা হয়েছে, সেখানে তারা নেতৃত্ব দিয়েছে। তাহলে ওইখানে গিয়ে যদি তারা নেতৃত্ব দিতে পারে, তাহলে বাংলাদেশে আমরা যারা শিক্ষার্থীরা আছি, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন হতাশায় কাটাবে? কেন তারা জাতির নেতৃত্ব দিতে পারবে না? তো এখনই সময় আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে আমূল পরিবর্তন করার জন্য, এবং আমাদের একদম প্রাইমারি থেকে শুরু করে সেকেন্ডারি, কলেজ পর্যায়ে প্রত্যেকটা জায়গায় আমাদের আমূল পরিবর্তন দরকার। আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন দরকার। এবং সেই শিক্ষা সংস্কার আন্দোলন আমরা দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা খুব দ্রুতই শুরু করব। এবং আমরা আশা করব শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থীরা আছে, তারা আমাদের এই যৌক্তিক আন্দোলন, ন্যায্য আন্দোলন আমাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখানে যারা আপনারা উপস্থিত আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের বিগত ফেসিবাদী আমলে আমাদের অবস্থা কেমন ছিল সেটা আমাদের একটু রিথিঙ্ক করা দরকার, সেটা আমাদের একটু চিন্তা করা দরকার। ফেসিবাদী আমলে বাংলাদেশে যতগুলো ছাত্র সংগঠন ছিল, সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে ইসলামী ছাত্র শিবির। আপনারা জানেন, ইসলামী ছাত্র শিবির শুধু পরিচয়ের কারণে আমাদের হাজার হাজার শিক্ষার্থীদের তাদেরকে নির্মম জুলুম নির্যাতন নিষ্পেষণ করা হয়েছে। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি নোমানি বাইকে দিনে দুপুরে ছাত্রলীগের সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছিল। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শহীদ সাকিব বাইকে, শহীদ মুজাহিদ বাইকে দিনে দুপুরে তারা কুপিয়ে হত্যা করেছে। আমাদের বুয়েটের সাবেক সভাপতি ছিল ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলাম বাইকে দিনে দুপুরে ছাত্রলীগের সন্ত্রাসীরা নির্মমভাবে আবরার ফাহাদের মতো করে নির্যাতন করেছিল। এভাবে আমরা যদি দেখতে পাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপরে প্রতিটি হলে হলে নির্মম নির্যাতন নিষ্পেষণ করা হয়েছিল। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাকিব ভাইকে যখন তাকে নামাজ পড়ার কারণে ছাত্রলীগের সন্ত্রাসীরা তাকে সন্দেহ করে, এরপর তাকে সারা রাত ধরে নির্যাতন করতে থাকে। এক পর্যায়ে তাকে 4 তালা থেকে ফেলাই দেয়। তারপর হামাগুড়ি দিয়ে যখন সে পানি চাচ্ছিল, তখন ছাত্রলীগের সন্ত্রাসীরা তাকে প্রস্রাব দিয়েছিল। এইভাবে আমাদের প্রতিটি ক্যাম্পাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা পাখি মারলে তার বিচার হতো, কিন্তু ছাত্র শিবিরের উপর নির্মম নির্যাতন নিষ্পেষণ সেটা বৈধ ছিল। ভর্তি পরীক্ষার সময় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা গিয়েছিল, একজন শিক্ষার্থীকে মনে হয়েছিল সে শিবির। ওই সময় তাকে ধরে নির্মম নির্যাতন করে তাকে শহীদ করা হয়। আমাদের ইসলাম বিশ্ববিদ্যালয়ের ওয়ালিউল্লাহ মুকাদ্দিস ভাই এখন পর্যন্ত কোথায় আছে আমরা জানি না। ইসলাম ছাত্র শিবির এখন পর্যন্ত 7 জন ভাই গুম অবস্থায় আছে। আমাদের প্রতিটি ক্যাম্পাসে আমরা পরিচয় দিতে পারি না, আমরা ডিহিউম্যানাইজ অবস্থায় ছিলাম। আমাদেরকে মেরে ফেলে নৃত্য করা, উল্লাস করা বৈধ ছিল। এবং এই সমাজে যারা সিভিল সোসাইটি ছিল, বুদ্ধিজীবী ছিল, সাংবাদিক ছিল, শিক্ষক ছিল, তারা এই হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছিল, তারা এটাকে সেলিব্রেট করত। আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে, আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, আজকে আমরা আজাদি পেয়েছি। আজকে ইসলামী ছাত্র শিবির আপনাদের সামনে, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে দাঁড়াতে পেরেছে। আজকে আমরা আমাদের কথাগুলো, আমাদের স্বপ্নের কথাগুলো
আমাদের আকাঙ্ক্ষার কথাগুলো, প্রত্যাশার কথাগুলো আমরা আজকে বলতে পারছি। আজকে বিপ্লব পরবর্তী 1 বছর জুড়ে ইসলামী ছাত্র শিবির দেখিয়েছে কীভাবে ছাত্র রাজনীতি করতে হয়, কীভাবে দেশকে ভালোবাসতে হয়। জুলাই বিপ্লবে শুরু থেকে শেষ পর্যন্ত নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ের সমন্বয়ের সাথে ইসলামী ছাত্র শিবির সকল অংশীদারদের সাথে সমন্বয় করেছিল। এবং সবচেয়ে ক্রুশাল সময় যখন ছিল ইন্টারনেট ব্ল্যাকআউট, কারফিউ চলাকালীন সময়ে যখন অনেকে হাল ছেড়ে দিয়েছিল, সেই সময় ইসলামী ছাত্র শিবির সকল অংশীজনদেরকে সাথে নিয়ে দেশি বিদেশি অংশীজন এবং সেকেন্ড লেয়ার থার্ড লেয়ারে যারা সমন্বয়ক ছিল তাদেরকে সেফ হোমে নিয়ে যাওয়া এবং সামগ্রিক সমন্বয়কের মাধ্যমে ইসলামী ছাত্র শিবির আন্দোলন শেষ পর্যন্ত নিয়ে গিয়েছিল। এবং এক্ষেত্রে আমাদের শহীদরা আমাদেরকে রাস্তা দেখিয়েছিল। আমাদের শহীদরা, শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম, শহীদ আলী রায়হান, শহীদ শান্ত, তাদের 2 হাতকে প্রসারিত করে তারা যেভাবে জীবন দিয়েছিল, এই জীবন দেওয়ার মাধ্যমে তারা আমাদেরকে উজ্জীবিত করেছিল, পুরো জাতিকে তারা আলোকিত করেছিল। তো সে কারণে যে ফেসিবাদী আমলে এই ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের সন্ত্রাসীরা খুনি হাসিনার যে পৃষ্ঠ প্রশাসন গণরম গ্যাসরুম কালচার তৈরি করার মাধ্যমে ছাত্রলীগের সন্ত্রাসীরা যেভাবে কনসেন্ট্রেশন ক্যাম্প তৈরি করেছিল, এই ধরনের পরিস্থিতি যেন ভবিষ্যতে আর কখনো তৈরি না হয়, সেই জন্য আপনাকে আমাদেরকে শপথবদ্ধ হইতে হবে, আমাদেরকে সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? আমাদেরকেই, আপনি এখানে যারা আছেন ফার্স্ট ইয়ার শিক্ষার্থী, আপনি আমরা যদি সবসময় এই অন্যায়ের বিরুদ্ধে যদি আমরা সবসময় ঐক্যবদ্ধ থাকি, আমরা সবসময় যদি আমরা প্রতিরোধ জারি রাখি, আমরা সবসময় যদি সত্যকে সত্য বলি, সবসময় ইনসাফের পক্ষে কথা বলি, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশে আর কখনো ফেসিবাদ কায়েম হবে না। এবং বাংলাদেশ, আমাদের জুলাইয়ের শহীদরা যে জন্য জীবন দিয়েছে একটি বৈষম্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা, সেই বাংলাদেশ বিনির্মাণ হবে ইনশাআল্লাহ। এবং আমি বিশ্বাসী আপনি আমরাই পারবো ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ অনেক বেশি সম্ভাবনা ইনশাআল্লাহ। একই সাথে আজকে জুলাইয়ের মাধ্যমে আমাদের যে প্রজন্ম তৈরি হয়েছে, এই প্রজন্মকে শুধুমাত্র বাংলাদেশ নিয়ে ভাবলে হবে না, আমাদেরকে গ্লোবাল সিটিজেন হয়ে উঠতে হবে। আমাদের সারা বিশ্বের নিপীড়িত মানুষদেরকে নিয়ে আমাদেরকে ভাবতে হবে, তাদের জন্য আমাদের ভয়েস থাকতে হবে। আমাদের কাশ্মীরের যারা আমাদের ভাই এবং বোনরা আছে তাদের জন্য আমাদের অ্যাক্টিভিজম করতে হবে, তাদের আজাদির জন্য আমাদের লড়াই করতে হবে। আমরা যখন জুলাইয়ে রাস্তায় নেমেছিলাম তখন বাংলাদেশের পতাকার পাশে আমরা কিন্তু ফিলিস্তিনের পতাকা উড়িয়েছিলাম। এবং ফিলিস্তিনি বছরের পর বছর ধরে ইসরায়েলি জায়নিস্টরা আমাদের ভাইদেরকে, আমাদের বোনদেরকে, শিশুদেরকে, নারীদেরকে বোম্বিং করে লক্ষ লক্ষ আমাদের ভাই বোনদেরকে শহীদ করেছে। আমরা আমাদের ইসমাইল হানিয়াকে হারিয়েছি, আমরা ইয়াহিয়া সিনোয়ারকে হারিয়েছি। সারা পৃথিবীর এক উন্মুক্ত কারাগার আজকের ফিলিস্তিন। সুতরাং এই ফিলিস্তিনের আজাদির দাবিতে আমাদের লড়াই সংগ্রাম জারি রাখতে হবে। আমাদের বাংলাদেশকে, ঢাকাকে ওয়ার্ল্ডের সলিডারিটি হাব বানাতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? আমরা দেখতে পাই যখন গাজার মধ্যে সিজ ফায়ার হয় সারা বিশ্বে সেলিব্রেশন হয়, কিন্তু আমাদের এই ঢাকায় সাইলেন্ট অবস্থায় থাকে। তো এই ঢাকাকে ওয়ার্ল্ডের সলিডারিটি হাব বানাতে হবে এবং এই ঢাকা থেকে আমরা সারা বিশ্বের মজলুমদের আজাদি আন্দোলনের জন্য আমরা আমাদের লড়াই শুরু করব এবং এই ঢাকা থেকেই আমরা এই আন্দোলনের নেতৃত্ব দেব ইনশাআল্লাহ। একই সাথে আমাদের কাশ্মীরের যারা আজাদি আন্দোলনের লড়াই করছে তাদের পাশে আমাদের থাকতে হবে। উইগরে যারা আজাদি আন্দোলনের লড়াই করছে, যারা বছরের পর বছর ধরে নির্যাতনের শিকার হচ্ছে, তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। আরকানের আমাদের যারা নিপীড়িত ভাই এবং বোনরা আছে তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে। এবং সম্প্রতি আপনারা দেখতে পাচ্ছেন সুদানের মধ্যে গণহত্যা হচ্ছে, সেই গণহত্যা আমরা চাই না। আমরা চাই সারা বিশ্বের মজলুমরা মুক্তি পাক। সুতরাং এই সুদানের যারা নির্যাতিত নিপীড়িত মজলুমরা আছে তাদের পক্ষে আমাদের দাঁড়াতে হবে। এইভাবে যদি আমরা মজলুমদের পক্ষে দাঁড়াতে পারি, আমরা অন্যায়ের প্রতিবাদ করি, ইনসাফের পক্ষে থাকি, তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজাদি দিবে ইনশাআল্লাহ। এবং সেই আজাদি আন্দোলনে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের লড়াই সংগ্রাম আমরা জারি রাখবো ইনশাআল্লাহ।